ওয়েলকাম ব্যাক জিওস্পেশিয়াল অর্গানাইজেশন ইউটিউব চ্যানেল। আজকে আমরা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের রিলেটিভ রিলিফ অর্থাৎ আপেক্ষিক মানচিত্র বা আপেক্ষিক গড় যে উচ্চতা, সেই আপেক্ষিক গড় উচ্চতার ভিত্তি তৈরি করব স্মিথের পদ্ধতিতে। অর্থাৎ বিজ্ঞানী স্মিথের পরিকল্পিত যে গড় উচ্চতা পরিমাপের মরফোমেট্রিক অ্যানালিসিস, সেই সংক্রান্ত ধারণা আমরা এই টোপোগ্রাফিক্যাল মানচিত্র F45B6 যেটি ওপেন সিরিজ ম্যাপ, যার ম্যাপ নাম্বার ওল্ড সিরিজে 73E/6, এই মানচিত্রটি বেসিক্যালি ঝাড়খণ্ডের একটি মানচিত্র। মোটামুটিভাবে ঝাড়খণ্ডের আমরা হাজারিবাগ এবং রাঁচি এই দুটি ডিস্ট্রিক্টের রেফারেন্সে আমরা মানচিত্রটির আপেক্ষিক গড় বা আপেক্ষিক উচ্চতার পরিমাপ করব। এক্ষেত্রে আমরা পুরো ম্যাপটিকে আমরা ধরে নিতে পারতাম, কিন্তু কাজের অসুবিধার ক্ষেত্র একটি অসুবিধার ব্যাপার থাকার জন্যই আমরা একটি স্যাম্পল সাইজ ধরে নিচ্ছি। তোমরা পরীক্ষার সময় বা তোমাদের কলেজের টিচার দুটো ইনস্ট্রাকশনের যে কোনো একটা হয়তো দেবে, হয় কোনো বেসিন এরিয়া অথবা 10/12 বা 14/12 বা 16/18 এরকম কোনো গ্রিড সূচকের উপর ভিত্তি করে তোমাদের এই কাজটি করিয়ে থাকবে। এখন প্রশ্ন, স্যার 10/12 কেন আপনি সিলেকশনের জন্য নিচ্ছেন? কারণ আমি 10/12তেই করব। 10/12 মোটামুটিভাবে একটা র্যান্ডাম স্যাম্পলিং মেথড, যে কোনো জায়গা থেকেই আমি 10/12 গ্রিড তুলে কাজটা করতে পারি। সেক্ষেত্রে আমরা গ্রিডের উপর আইসোপ্লেথ মেথড অ্যাপ্লাই করব এবং তার ভিত্তিতেই আমরা মোটামুটিভাবে বোঝার চেষ্টা করব যে আফটার স্মিথ মেথডে কোন জায়গার উচ্চতা কীরকম পরিবর্তিত হচ্ছে। তো এই ভিত্তিতে আমি এই অঞ্চলটির এই অংশটিতে আমি 10 সেন্টিমিটার অক্ষরেখা বরাবর এবং 12 সেন্টিমিটার দ্রাঘিমা রেখা বরাবর কেটে নিয়েছি এবং 12 সেন্টিমিটারকে আমি এপাশে ঠিক একইভাবে কেটে 10 সেন্টিমিটারকেও আমি সেমভাবে কেটে নিয়েছি। এবার প্রত্যেক সেন্টিমিটার 2 সেন্টিমিটার বাদে বাদে আমি একটি করে অক্ষরেখার মানকে অঙ্কন করেছি এবং 12 সেন্টিমিটার বাদে 2 সেন্টিমিটার বাদে বাদে দ্রাঘিমা রেখার মানকে দ্রাঘিমা রেখা বরাবর অঙ্কন করেছি। তাহলে এখানে প্রশ্ন, স্যার আপনি 2 সেন্টিমিটার কেন নিচ্ছেন? কারণটা হচ্ছে, দেখো আমাদের স্কেল 1:50,000, 2 সেন্টিমিটারে 1 কিলোমিটার, অর্থাৎ প্রত্যেকটি গ্রিডের মান আমার কাছে 1 স্কোয়ার সেন্টিমিটার করে আমি পাচ্ছি। তাহলে 1 স্কোয়ার সেন্টিমিটার নয়, 1 স্কোয়ার কিলোমিটার করে আমি পাচ্ছি। এটির উত্তর এটি, অর্থাৎ আমার 2 সেন্টিমিটারে 1 স্কোয়ার কিলোমিটার রিজিয়ান আমি এখানে ড্র করতে পারছি। তার মানে এটি স্কেলের ভিত্তিতে একটি আপাতভাবে সঠিক স্কেলের একটা জায়গা তৈরি করার জন্যই আমাদের স্কেল ফরমেশন মরফোমেট্রিক অ্যানালিসিসে 2 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 1 কিলোমিটারের রেফারেন্সে আমরা গ্রিডগুলোকে টেনে নেব। এখন এই যে গ্রিডগুলো দেখো, এখানে A, B, C, D, E, F এইভাবে গেছে এবং 1, 2, 3, 4, 5, 6 এভাবে আমাদের ল্যাটলংগুলোকে ভাগ করা হয়েছে। আমাদের যে ওল্ড সিরিজ ম্যাপ, সেক্ষেত্রে প্রত্যেকটি দ্রাঘিমা রেখা 5 মিনিট ইন্টারভেলে থাকতো। এক্ষেত্রে আমাদের ওপেন সিরিজ ম্যাপে 2.5 মিনিট ইন্টারভেলে কিন্তু একটি করে দ্রাঘিমা কাটা হয়েছে এবং অক্ষরেখাগুলোও কিন্তু 2.5 মিনিট অন্তর কাটা হয়েছে। সেই কারণে আমাদের এখানে দেখা যাচ্ছে যে দ্রাঘিমার মান এবং অক্ষরেখাগুলি ছটা ছটা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই কারণের জন্যই আমাদের কি হচ্ছে, দেখো প্রত্যেকটি অক্ষরেখা 23 ডিগ্রি 30, 32 মিনিট 30, মানে উপরের দিকে বাড়বে অক্ষরেখার মান এবং দ্রাঘিমার মান পূর্ব দিকে বাড়বে, কারণ আমরা উত্তর গোলার্ধ এবং পূর্ব গোলার্ধে ভারতবর্ষ অবস্থিত হওয়ার কারণে এই পদ্ধতি আমাদের মানতে হবে। তাহলে এই অনুযায়ী ABCD যে আছে, আমিও এখানে একটি রেফারেন্স হিসেবে ABCDE এইভাবে মেপে নেব। এবার একইভাবে 1, 2, 3, 4 এইভাবে মেনশন করে নেব। এবার এই যে অংশগুলোকে আমি পেলাম, এই ভিত্তিটাকেই আমি একটি ছক কাগজে আমি যদি তুলি, আমি যদি ধরে নিই যে এটি আমার একটি প্রেজেন্টেশনের রেফারেন্স, এই সেম জিনিস আমি একটা কাগজের উপর গ্রিড করে এভাবে তুলে নেব। তুলে নেওয়ার পর দেখো এখানে A থেকে আমার ABCDE এবং 1, 2, 3, 4, 5 এইভাবে যদি আমি 6 লেখার চেষ্টা করি, তাহলে আমার যে রেফারেন্স সিস্টেমটা আসে, আমি যদি এখানে সুন্দর করে করার চেষ্টা করি, তাহলে প্রথমে ABCDE এবং নিচে আমার যে নাম্বার সিস্টেমগুলো সেগুলোকে যদি আমি ড্র করি 5 and 6,
দেখা যাচ্ছে যে প্রত্যেকটি রেফারেন্সে আমার তৈরি হচ্ছে টোটাল 30টি আমার এখানে বক্স তৈরি হচ্ছে। তাহলে এই 30টি যে বক্স, এই 30টি বক্সের রেফারেন্সে আমি একটা ক্যাপশন লাইন ড্র করে স্মিথের মতে আমি টোটাল 30টি অর্থাৎ 31টি আমি রো টানবো এবং 4টি কলম টানবো। এই অনুযায়ী আমি একটা ক্যালকুলেশন টেবিল ড্র করব। প্রথমে আমি এই যে টেবিলটি কমপ্লিট করেছি সেই রেফারেন্সটা আমায় এটা এইভাবে করে নিতে হবে। এবার এই রেফারেন্সে আমি যে টেবিলটাকে ড্র করব সেই টেবিলটা আমাকে এইভাবে ছক কাগজের মতো করে তুলে নিতে হবে। দেখো, আমি যদি প্রথমেই এখানে যে টেবিলটা পাচ্ছি এই টেবিলটাকে আমি আমার মতো করে এখানে তোমরা ঠিক একই ফরম্যাট অনুসরণ করে তৈরি করে নেবে। প্রথমেই উপরে দেখো আমি 4টে কলাম তৈরি করেছি এবং 31টি আমি এখানে রো টেনেছি। উপরে হেডিং লিখবে ক্যালকুলেশন টেবিল ফর রিলেটিভ রিলিফ। ম্যাপ কথাটাও লিখে দিতে পারো। এবার আমরা প্রথম যে ঘরটা আছে এই অংশটাকে আমরা ক্যাপশন বলি টেবিলের। সেই ক্যাপশনের প্রথম অংশে আমরা লিখব গ্রিড নাম্বার, তারপরে লিখব মিনিমাম ভ্যালু ইন মিটার, এখানে লিখব ম্যাক্সিমাম ভ্যালু ইন মিটার। তাহলে গ্রিড নাম্বার, মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু ইন মিটার হওয়ার পর রিলেটিভ রিলিফ এই কথাটা এই ক্যাপশনের 4 নম্বর ফাইনাল যে কলাম থাকবে সেখানে আমরা মেনশন করব। রিলেটিভ রিলিফ আফটার স্মিথের মতে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলেন খুবই সহজ পদ্ধতি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। এবার আমরা এখানে ম্যাক্সিমামকেও আগে করতে পারি, মিনিমামকে পরে করতে পারি, কোনো অসুবিধার কিছু নেই। আমরা কিন্তু মাইনাসটা করব ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। তো গ্রিড নাম্বার আমাদের প্রথম A1, A2, A3, A4 A1, A2, A3, A4, A5, A6 এইভাবে আমরা পরপর কমপ্লিট করব এবং কমপ্লিট করে আমরা একটা টেবিল দাঁড় করাবো। যে টেবিলটি আমরা মোটামুটিভাবে দাঁড় করাবো সেই টেবিলের মান আমরা পরপর এখানে মিনিমাম ম্যাক্সিমাম করে বার করে রিলেটিভ রিলিফকে বার করব। এখন আমাদের এই যে টেবিল ফরমেশন আছে সেই টেবিল ফরমেশনকে যদি আমি পরপর দাঁড় করাই তাহলে B1, B2, B3, B4, B5, B6, C1, C2, C3, C4, C5, C6, D1, D2, D3, D4, D5, D6, E1, E2, E3, E4, E5 এবং E6। দেখো বন্ধুরা, তোমরা এবার এই যে A1 তার মানে এটা আমাদের A1, এখানেও তোমরা A, B, C, D, E এভাবে মেনশন করবে এবং পরবর্তীতে এখানে যে 1, 2, 3, 4, 5, 6 এইরকম আছে সেই ভ্যালুয়েশনগুলোও কিন্তু এখানে মেনশন করবে। তাহলে A1 গ্রিডের রেফারেন্সে যেটি মিনিমাম ভ্যালু কন্ট্যুর ভ্যালুয়েশন থেকে আমরা পাবো সেটা মিনিমামের ঘরে লিখবে, কন্ট্যুরের রেফারেন্সে যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা এখানে লিখতে হবে। এখানে একটা জিনিস তোমরা ক্যামেরা জাস্টিফাই করবে কিনা আমি জানি না। দেখো এখানে 20 মিটার করে কন্ট্যুর ইন্টারভ্যাল দেওয়া রয়েছে, তার মানে আমরা যদি একটি কন্ট্যুরকে আমরা যদি ধরি 100, পরবর্তী কন্ট্যুরটা হবে 120। ছোট যত কন্ট্যুর হতে পারবে মান তত বাড়তে থাকবে, এটা খেয়াল রাখবে কন্ট্যুর কীরকম দেখতে হচ্ছে। তার মানে 100, পরেরটা 140, তারপরেরটি হবে 160, তারপরেরটা হবে 180, পরেরটা হবে কিন্তু 200। তাহলে এই যে 100 থেকে 200-র দিকে যত যাব কন্ট্যুরের
ভ্যালুয়েশন বাড়ছে কিন্তু কন্ট্যুরের সাইজ কিন্তু ছোট হতে হবে। তার মানে এই যে 100 আর 200-র মাঝখানে যে কন্ট্যুরের মানগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা আর দেখতে পাবো না, এখানে কিন্তু লেখা থাকবে না। সুতরাং আমাদের জাস্টিফাই করে নিতে হবে ব্রাউন কালারের ভিত্তিতে, প্রত্যেকে খুব সুন্দর করে দরকার পড়লে বাড়িতে যখন করবে একটু আতশ কাজ বড় সাইজের কিনে নিয়ে সেটার ভিত্তিতে দেখবে যেখানে 100 তারপরটা 200 মাঝখানে 5টি দাগ পড়ছে, যেখানে 120, 140, 160, 180 এইভাবে কিন্তু আমরা 200 অবধি দেখতে পাচ্ছি। তো আমরা এইভাবে যে ক্যালকুলেশন টেবিলটাকে পাচ্ছি সেই ক্যালকুলেশন টেবিলটাকে এখানে আমরা ড্র করব, যেখানে মিনিমাম ভ্যালু এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো, ধরো এখানে আমার মিনিমাম ভ্যালু পাচ্ছি 500, আমি এখানে আগে থেকেই আমি বার করে রেখেছি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এবং আমি ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি 520। তাহলে মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু রেফারেন্সে আমি এখানে পুরো ঘরটাকে কলাম অঙ্কন করব, ড্র করব। সবকটা হয়ে যাওয়ার পর আমি এদের মাইনাস করে আমি এখানে বসাবো। তার মানে এখানে আমার 520 থেকে 500 মাইনাস করলে 20, সেই ভ্যালুয়েশনগুলো আমরা এখানে পরপর পেয়ে যাব। তার ভিত্তিতে আমি যে টেবিল ফরমেশনটা এখানে পাচ্ছি সেই টেবিল ফরমেশনটা এটাই যে আমার হাইয়েস্ট ভ্যালু 520, লোয়েস্ট ভ্যালু 500, আমি 20 এখানে পাচ্ছি। A2-তে আমি 600 হাইয়েস্ট পাচ্ছি, 520 কম ছোট স্মলার ভ্যালু পাচ্ছি আমার হচ্ছে 80। আমি A3-তে আসছি, A3-তে আমি পাচ্ছি 580 হাইয়েস্ট ভ্যালু, 540 মিনিমাম ভ্যালু, আমার রিলেটিভ রিলিফ হচ্ছে 40। A4-এ আমার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 540, মিনিমাম ভ্যালু হচ্ছে 520, আমার রিলেটিভ হাইট হচ্ছে 20। তাহলে এইভাবে আমি যদি পুরো কলামটাকে ড্র করি, আমার মেন সেগমেন্টের রেফারেন্সে এই রিলেটিভ রিলিফ থেকে আমার এখানে যে ভেরিয়েশনটা বেরিয়ে আসবে সেখান থেকে আমি হাইয়েস্ট এবং লোয়েস্টকে বার করব। দেখো এখানে পুরো টেবিল থেকে A থেকে E6 অবধি, A1 থেকে E6 অবধি আমার লোয়েস্ট ভ্যালু আমি L, যেটা সব থেকে ছোট, তার পাশে আমি L লিখে রাখবো। এর মানে যে স্যার আপনার এখানে তো শুধু এক জায়গায় 20 নয়, অন্য জায়গাতেও আছে, তুমি যে কোনো একটাকে নিতে পারো, তোমার ভ্যালুয়েশনটা বার করা নিয়ে কথা। এবং এখানে হাইয়েস্ট ভ্যালু দেখো আমি যদি এখানে ক্যালকুলেট করি, দেখো এখানে মোটামুটিভাবে আমাদের চোখে যেটা পড়ছে যে আমাদের 220 এই ভ্যালুয়েশনটা আমাদের কাছে হাইয়েস্ট ভ্যালু হিসেবে আসছে। তাহলে আমরা সেই রেফারেন্সে এটার পাশে আমরা H লিখে রাখবো। তাহলে রিলেটিভ রিলিফ ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম করে আমরা হাইয়েস্ট ভ্যালুয়েশন পাচ্ছি 220, লোয়েস্ট ভ্যালুয়েশন পাচ্ছি 20। এবার আমাদের পরবর্তী যে কাজ সেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে আমরা এই যে টেবিলটাকে আমরা ড্র করলাম, এই টেবিলটার মানে বক্সটাকে যে আমরা করেছিলাম সেই বক্সটাকে এবার আমরা কি করব, প্রত্যেকটা ভ্যালু আমরা এখানে ইনপুট দেব। যেমন আমি A1-এ আমার রিলেটিভ রিলিফ আছে 20। দেখো এখানে প্রত্যেকে মিডিল বরাবর একটা করে পয়েন্ট করে নেবে। এই যে আমি চোখের আন্দাজে ফেলছি এটা কিন্তু করবে না, তোমরা কি করবে, প্রথমত তোমরা এখান থেকে এই অবধি অর্থাৎ যে 12 সেন্টিমিটার দাগ কেটেছো প্রত্যেকে 1 সেন্টিমিটার করে করে বাদে বাদে দেখো 2 সেন্টিমিটার মিডিলে একটা করে 1 সেন্টিমিটারের পয়েন্ট পাচ্ছ, এই পয়েন্ট বরাবর একটা করে পয়েন্ট ফেলে নাও। এবার এই পয়েন্ট যখন পড়ে গেল ঠিক একইভাবে সেমভাবে তোমরা এই পয়েন্টেও একটা করে ফেলে নাও। চোখের আন্দাজে কোনো কাজ কিন্তু ফট করে করবে না, খুব টিচাররা যদি একটু কঠিন হয় তাহলে কিন্তু সমস্যায় পড়বে। তো দেখো এখানে আমরা প্রত্যেকে পয়েন্টগুলোকে এরকম মিডিলে স্কেল বরাবর ফেলব। তাহলে প্রত্যেকে যদি এই জিনিসটা করে নাও তাহলে কিন্তু আর পরবর্তীতে ভুল হবে না। তাহলে আমরা প্রত্যেকে পয়েন্টগুলোকে এখানে ড্র করলাম। এবার এই পয়েন্টগুলোকে ড্র করার ভিত্তিতে আমি এখানে যে রিলেটিভ ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলোকে এখানে এই মিডিল পয়েন্ট বরাবর ফেলব। এখানে আছে 20 A1-এ, তারপরে আছে A2-তে 80, তারপরে A3-তে আছে 40। এইভাবে কিন্তু পরপর পড়তে থাকবে। নেক্সট আছে A4-এ 20, A5-এর ক্ষেত্রে আছে 60, A6-এর ক্ষেত্রে আছে 120। তো এইভাবে প্রত্যেকটা প্লটিং করার পর আমার যে ভ্যালুয়েশনটা দেখতে লাগবে সেটা মোটামুটিভাবে আমাদের এই রকম এসে দাঁড়াবে।
তাহলে আমরা যে সমস্যাটা এতক্ষণ অবধি বুঝতে পারছিলাম যে আমাদের রিলেটিভ যে অংশগুলো, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালুয়েশনের রেফারেন্স কীরকম হতে চলেছে। দেখো আমি প্রত্যেকটা রিলেটিভ রিলিভ ভ্যালুগুলোকে আমি পরপর বসিয়েছি। দেখো ইউটিউব ভিডিও স্বাভাবিক একটু অনেকটা সময় লেগে যাবে বলে কাজগুলোকে আগে করে নিয়ে এখানে দেখাতে হচ্ছে স্লাইড শো এর মতো করে, যাতে তোমরা বুঝতেও পারো, সময়টাও কম লাগে। সেই রেফারেন্সেই কিন্তু আমি তোমাদের সামনে এইভাবে করার চেষ্টা করছি। তাহলে এইখান থেকে পুরো ডেটাটা কিন্তু আমার খাতায় চলে এলো, টেবিলে চলে এলো, এবং টেবিল থেকে আমি সেটাকে বক্সের, যেটাকে আমার মরফোমেট্রিক অ্যানালিসিসের জন্য ইউজ করছি, সেখানেও সেটাকে তুলে ফেললাম। এবার আমার এখানে ক্যালকুলেশন টেবিল, যেটুকু কাজ বাকি আছে সেটাকে কমপ্লিট করতে হবে। ক্যালকুলেশন টেবিল ফর রিলেটিভ রিলিফ কমপ্লিট। এইটুকু সবাই কিন্তু লিখবে। এইবার আমার এখানে খাতার একদম নিচে মরফোমেট্রিক অ্যানালিসিসের ক্ষেত্রে 2 সেন্টিমিটার রিপ্রেজেন্টস বা 1 কিলোমিটার, এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে। এবং উপরে ক্যাপশনে হেডিং দেবে, মানে টেবিলের বক্সের হেডিং দেবে, বা মরফোমেট্রিক অ্যানালিসিস রিলেটিভ রিলিফ যে করা হচ্ছে, এখানে যে হেডিংটা ইউজ করবে সেটা লিখবে রিলেটিভ রিলিফ আফটার স্মিথ। তোমরা এই হেডিংটাকে ইউজ করতে পারো, অথবা তোমরা আরেকটা হেডিং যেটা ম্যাডামরা বা স্যাররা বেশি পছন্দ করে, রিলেটিভ রিলিফ ম্যাপ ব্র্যাকেটে আফটার স্মিথ। এই যে কোনো দুটোর একটা তোমরা ইউজ করবে, কিন্তু যেটাই করবে সেটা কিন্তু আন্ডারলাইন ম্যাডাম বা স্যার যদি বলে তবেই করবে। আমি আন্ডারলাইন করছি দেখতে সুন্দর লাগার জন্য, তোমাদের সেটা কিন্তু ফাইনাল শিটে শুনে নেবে যে এটা করবে কি না। এটাতেও কিন্তু অনেক সমস্যা থাকে, আমি কিন্তু বারবার বলছি, যেটা বলছি সেটা ভালো করে শুনে নিয়ে করবে। এইবার দেখো আমাদের এখানে ফাংশনিং যেটা রয়েছে সেটা হচ্ছে স্টেট নেম। স্টেট কি আছে? স্টেট হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের নামটা সবসময় ঠিক রিলেটিভ রিলিফ যে মিডিল বরাবর সেখানে কিন্তু স্টেট নেমটা লিখবে, সুন্দর করে চেষ্টা করবে ঝাড়খণ্ড লেখার, এগুলো যেন ভুল না হয়। ওকে, এইবার যে নাম্বারটা অর্থাৎ ম্যাপের যে নাম্বার সেটা এখানে কি লিখবে? NO। নাম্বার কি আছে? ওপেন সিরিজে আছে F45, নেক্সট B6, এবং ওল্ড সিরিজের যে নাম্বারটা সেটাও তোমরা ব্র্যাকেটে ইউজ করতে পারো, 73 E/6, ব্র্যাকেট ক্লোজ। এবার যে স্টেট আমরা পেলাম ঝাড়খণ্ড, তার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট, দুটো ডিস্ট্রিক্ট এটার মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে বোঝাই যাচ্ছে। একটা ডিস্ট্রিক্ট আছে হাজারিবাগ, সেটি একটু নিচু করে লিখবে, হাজারিবাগ। এবং আরেকটি স্টেটের নাম আছে, ডিস্ট্রিক্টের নাম আছে রাঁচি। তাহলে আমরা এখানে প্রথম পেলাম স্টেট, এদিকে পেলাম ডিস্ট্রিক্ট, এপাশে পেলাম নাম্বার। এখানে তোমরা যদি স্টেট ইকুয়ালস টু দিয়ে ঝাড়খণ্ড লিখতে চাও সেটা করতে পারো, এখানে ডিস্ট্রিক্ট কিন্তু দেখতে একটু অ্যাম্বিগুয়াস লাগে, সেই কারণে আমি এটা আর ইউজ করলাম না। তো আমার এই সম্পূর্ণ টেবিল থেকে আমি যে অংশটা দেখতে পাচ্ছি এখানে আমার হাইয়েস্ট ভ্যালু, সেই হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 220। আমি পূর্বেও লিখে রেখেছি 220 হাইয়েস্ট ভ্যালু, এবং লোয়েস্ট ভ্যালু 20। এই দুটোকে হাইয়েস্ট এবং লোয়েস্টের একটা রাফ শিট বানিয়ে নিচ্ছি, যেখানে আমি দুটোকে মাইনাস করে একটা রেঞ্জ পাচ্ছি, যে রেঞ্জটার ভ্যালুয়েশন এসে দাঁড়াচ্ছে 200। এখন আমি আমার ইচ্ছে মতো এটাকে 4 বা 5 বা 3 এরকম কোনো একটা সেগমেন্টে ভাঙতে পারি।
কিন্তু এটা কি মন থেকে ধরা যায় না। এর ক্ষেত্রে আমরা স্টার্জেস মেথড অ্যাপ্লাই করে, অর্থাৎ যে স্ট্যাটিস্টিক্যাল মেথড আছে যেখানে ক্লাস সিলেকশন করা হয়, সেখানে যদি আমরা করে থাকি সেখানে 4 বা 5 এরকম কোনো একটা ক্লাসে এসে দাঁড়ায়। তো স্টার্জেস মেথড অ্যাপ্লাই করলে, যেটা মোটামুটি 5-এর রেফারেন্সেই আমি ধরি, আমি সেখানে এটাকে 4 একটা মিনিমাম ফিগার হিসেবে ধরে নিচ্ছি। কারণ বেশি করতে গেলে 5-6 যদি এর মধ্যে করতে চাই তাহলে হয়তো হয়ে দাঁড়াবে, কিন্তু টপিকের রেফারেন্সে কাজটা অনেক দ্রুত শেষ হবে না, কারণ পরীক্ষার হলে এটাকে শেষ করতে হবে। তো আমি এটাকে 4 অথবা 3 কোনো একটা সেগমেন্টে ভাগ করতে পারি। যদি আমি 4টে ভাগ করি, 200কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, ডেফিনেটলি 50 হিসেবে এসে দাঁড়ায়। 50-এর সাথে আমি যদি 20 অ্যাড করি তাহলে আমার রেফারেন্স এসে দাঁড়াচ্ছে 70, অর্থাৎ 70 আমার একটা কন্ট্যুরের ভ্যালু হিসেবে আমরা পাচ্ছি। কিন্তু আমার এক্ষেত্রে আমার যে টোপোগ্রাফিক্যাল ম্যাপের যে রিলেটিভ রিলিফ ফরমেশন হবে, সেক্ষেত্রে দেখো সবকটার ম্যাক্সিমামই 000-তে আছে। তো আমি বুদ্ধি করে সবাইকেই আমি একটু সাজেস্ট করব, এই ধরনের ক্ষেত্রগুলোতে আমি এটাকে এই সমস্যা থেকে বাঁচানোর জন্যই কি করলাম, 75 এটাকে অ্যাপ্রক্স ধরে নিলাম। তাহলে প্রথম কন্ট্যুর ভ্যালু আমার 75, এর সাথে আমার লোয়েস্ট ভ্যালু প্রথমটা যোগ করে বেরোলো। এরপরে আর কিন্তু লোয়েস্ট যোগ করব না, এরপরে আমি ভাগফলটাকে যোগ করব। 75 + 50 অর্থাৎ 125, এই যে ভ্যালুয়েশনটা, এটা আমার সেকেন্ড কন্ট্যুর ভ্যালু হিসেবে আমি দেখব। থার্ড কি করব, আবার যদি 50 অ্যাড করি, 175, দ্যাট ইজ থার্ড। এই 3টে করলেই আমার কিন্তু 4টে জোনেশন আমি পেয়ে যাব। কেন 4টে জোনেশন? দেখো 1, 2 এবং 3, অর্থাৎ আমি যদি নিচের ভ্যালুটাকে 75, পরেরটাকে আমি 125 এবং তারপরেরটাকে 175 রাখি, তাহলে আমার 4টে জোনেশন কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এই সেম ফর্মুলেশন আমি এখানে এবার আসল অঙ্কনের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তো তোমরা প্রত্যেকেই কিন্তু এটা রাফলি একটা করে নেবে। তো এবার আমি যে ডাইমেনশনটা পেলাম, সেটাকেই আমি এখানে 4টে জোনেশনে ফেলছি। এক্ষেত্রে 4 সেন্টিমিটার নিলাম, হরাইজন্টালি আমি 2 সেন্টিমিটার নিলাম, ভার্টিক্যালি 4 সেন্টিমিটার। এবার প্রত্যেক 1 সেন্টিমিটার গ্যাপ দিয়ে আমি ভ্যালুয়েশনকে ব্রাউন কালি দিয়ে মার্ক করব। এক্ষেত্রে আমার প্রথম ভ্যালুয়েশন আছে 75, নেক্সট 125, থার্ড ওয়ান ইজ 175। তাহলে আমার এরিয়া হিসেবে, রিজিয়ান হিসেবে আমি কত থেকে পাচ্ছি, লেস দ্যান 75, 75 থেকে 125, 125 to 175 and greater than 175। এখানে আমি লিখব হাইট ইন মিটার এবং এখানে লিখব রিলেটিভ রিলিফ। এখানে কিন্তু ইন্ডেক্স বা লিজেন্ড এটা ইউজ না করাই ভালো, কারণ এই ধরনের টার্মগুলো এখন একটুখানি অতীত পুরনো জিনিস মনে হয়, আমরা সেটাকে ইউজ খুব বেশি করব না। এখানে যেটা করতে দিয়েছে আমরা সেই রিলেটিভ রিলিফ ভেরিয়েশনটাকেই দেখাবো। ওকে, তো এবার আমরা একটা পেন্সিল দিয়ে প্রথমে ড্র করার চেষ্টা করব। দেখো 75 যে
অংশটা রয়েছে। দেখো তোমরা আইসোপ্লেট নিশ্চয়ই টানা শিখেছো, আমরা পরবর্তীতে এটা কি করে বক্স বেসিসে হ্যাচিং করতে হয় আমরা পরবর্তীতে সেই ভিডিও দেব। তো আপাতত কি করে আইসোপ্লেট সোজা পদ্ধতিতে একে রিজিওনাল ডেলিনিয়েশন করব সেটা দেখো রিলেটিভ রিলিফের উপর। তো 75 20 থেকে অনেকটা দূরে 77-এর কাছে আমি মোটামুটি একটা আই এস্টিমেশনে 75 রিজিয়নটাকে লাইনটাকে একটু ড্র করছি। দেখো 40 থেকে 77-এর কাছে আমার 75 রয়েছে। আমি মোটামুটিভাবে এরকম একটা আইডিয়া করে টানার চেষ্টা করছি। দেখো 40 আর 100-র মধ্যে 75 রয়েছে, ডেফিনেটলি এখান দিয়ে পৌঁছবে। 154 আর 40-এর কাছাকাছি 75, 40-এর কাছে। 80 এর মধ্যে কিন্তু ঢুকছে না, 155 এর থেকে বড় ফিগার, কিন্তু 40 আর 80-র মধ্যে ডেফিনেটলি 75 আছে। এখানে 75 ঢুকছে না বড় সংখ্যা বলে, তাহলে 75 এখানে নিজের মতোই একটা লাইন তৈরি করছে। দেখো এখানে 80 এর মধ্যে 75-এর থেকে বড় সংখ্যা, সুতরাং আমার 75 80-র পাশ দিয়ে এসে এই একটা রিজিয়ান ফর্ম করছে যেটা 75-এর থেকে ছোট। এবার দেখো এই অঞ্চলটাতে 75 কিছু নেই, কিন্তু এখানে 60 120-র মধ্যে 75 ফরমেশন নিচ্ছে। কিন্তু সেই ফরমেশনটা খেয়াল করো এখানে এসে এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখো 40 60-এর মধ্যে 75 নেই, কিন্তু 40 60 120-র মধ্যে 75-কে আমরা দেখতে পাচ্ছি। তাহলে মোটামুটি 40-এর কাছ দিয়ে যাচ্ছে, 40 140-এর মধ্যেও আছে, এর মধ্যেও 75 রয়েছে। ডেফিনেটলি 40 80-র মধ্যেও 75 রয়েছে, কিন্তু কাছাকাছি কাট যাবে এইরকম একটু হিন্টস দিয়ে বেরিয়ে যাচ্ছে 75। কিন্তু এখানেও 75 বড়, এর মধ্যে বড় সংখ্যা। 40 20-র মধ্যেও ডেফিনেটলি বড়। তাহলে 20 80 155 ঢুকতে পারছে না, ও সোজা স্ট্রেট লাইন ফরমেশন নেবে। 20-র কাছাকাছি মোটামুটি একটু দেবো 75। এবার দেখা যাচ্ছে এদিকে বড় সংখ্যা রয়েছে, এদিকেও বড় সংখ্যা রয়েছে, তাহলে ও টার্ন নেবে এদিকে। তাহলে 20-র কাছাকাছি 75 আমি এই অংশটাকে একটা আইডিয়া দিলাম। নেওয়ার দেখছি এখানে আবার ছোট সংখ্যা রয়েছে, আবার এখানে 75 রয়েছে, তাহলে ডেফিনেটলি এদিকে সব বড় সংখ্যা রয়েছে। আমি 75-কে এই অনুযায়ী একটা লাইন ফরমেশন দিলাম। তাহলে আইসোপ্লেথের আইডিয়া মোটামুটি পাচ্ছ তোমরা, আইসোপ্লেথ কীভাবে টানতে হয়। দেখো এখানেও 75 রয়েছে, 20 140-এর মধ্যে একটা 75 পাচ্ছি, এগুলো সব বড় সংখ্যা হিসেবে রয়েছে। আমরা এখানে একটা 75-কে ড্র করে রাখলাম। ঠিক একইভাবে দেখো এখানেও বড় সংখ্যা রয়েছে, এখানেও কিন্তু একটা 75 ফরমেশন নিচ্ছে। ঠিক একইভাবে আর কোথাও 75 আছে কিনা একটু দেখে নিতে হবে। মোটামুটি 75-এর থেকে বড় সংখ্যাই আমরা দেখতে পাচ্ছি, সুতরাং 75 ডান। এরপরে আসছে আমাদের 125 125-এর দেখো আমরা যদি ড্র করার চেষ্টা করি, ডেফিনেটলি এখানে একটা 125 এখানে একটা রয়েছে, 125 এর মধ্যেও রয়েছে। আবার দেখো এখানে সব ছোট সংখ্যা, তার মানে ডেফিনেটলি এরকমভাবে 125 এখানে একটা ফরমেশন নিয়ে নিচ্ছে। 125 লিখে রাখো। এবার এখানে দেখো 104, এখানে কিন্তু একটা 125 তৈরি হচ্ছে। যে 125 এখানে বড় সংখ্যা, এখানেও বড় সংখ্যা, কিন্তু 125 এইভাবে গিয়ে দেখো এই ফরমেশন নিয়ে 125 এখান দিয়ে ঢুকছে, ডেফিনেটলি ঢুকে দেখো 154 40-এর মধ্যে 125 রয়েছে, 80 এর মধ্যেও 125 রয়েছে। আবার দেখো এটা 75-এর লাইন, এর মধ্যেও যেহেতু আমার 125 ডেফিনেটলি রয়েছে, আমি এরকম একটা লাইন পাচ্ছি। এবার দেখো এখানে 125 কিন্তু ঘুরছে 120-র পাশ দিয়ে, এখানেও আবার ঘুরছে, কিন্তু এখানে আবার এখানে যেহেতু ছোট সংখ্যা রয়েছে 120-র থেকে, ও কিন্তু এই পাশে ঘুরে যাচ্ছে। খুব সাবধানে করবে, এটা কিন্তু খুব মাইনিউট ডিটেলের কাজ। 140 160-এর মধ্যে 125 ঢুকতে পারছে না, 120 এপাশেও রয়েছে, সুতরাং ডেফিনেটলি এখান দিয়ে যাবে। 40 160-এর মধ্যে 125 রয়েছে, তাহলে এখান দিয়ে ও 75-এর পাশ দিয়ে 125 তৈরি করে বেরিয়ে যাচ্ছে। দেখো এখানে 80 140 এর মধ্যে একটা 125 রয়েছে, তাহলে এখানে এই 125টা দেখো 120 140 80 140 20 140, তার মানে এখান দিয়ে একটা 125 বেরোচ্ছে। এবার এখানেও একটা 125 তৈরি হচ্ছে। ওকে, তাহলে 125-এর বড় আমরা একটা পেয়ে গেলাম, এখানেও একটা 125 হয়েছে, কমপ্লিট 125।
ওকে, নেক্সট হচ্ছে 175, 175। খেয়াল করো, ভালো করে খুঁজে খুঁজে দেখবে। দেখো 175-এর মধ্যে এই রিজিয়ানটা একটা ফরমেশান নিচ্ছে 175। আর কি 125-এর থেকে বড় কিছু পাওয়া যাচ্ছে? দেখা যাচ্ছে এখানে 125 একটা রিজিয়ান ফরমেশান নিয়েছে 175, 175। তাহলে এই রিজিয়ানের বেসিসে আমরা টোটালটাকে ভালো করে একবার দেখে নিচ্ছি। 75-এর থেকে বড়, 75-এর নিচে, 75 থেকে 125-এর মধ্যে, এটাও 75-এর নিচে, নেক্সট হচ্ছে 75-এর নিচে 125। হ্যাঁ, ভালো করে দেখে নেওয়ার পর তোমরা ব্রাউন কালি নিয়ে পুরো লাইনগুলোকে আগে শেপে ফেলে দেবে। অবশ্যই কলেজের টিচার বা যার আন্ডারে তোমরা কাজ করছো, অসুবিধা হলে স্যার ম্যাডামকে দেখে নেবে, দরকার পড়লে স্যার ম্যাডামকে করে দিতে বলবে, এবং তাদের রেফারেন্সে কাজটা হলে পারে কাজটা অনেক বেশি সুমধুর হবে এবং তোমরাও কিন্তু সঠিকভাবে শিখতে পারবে। কারণ ডান দিক বাদিক উপর নিচ সমস্তটা দেখেই কিন্তু এই লাইনকে টানতে হয়। তো আমরা এটাকে স্মুথ কার্ভে টানবো। এই যে পদ্ধতিটা, এটা আই এস্টিমেশন পদ্ধতি। ভয় পাওয়ার কিছু নেই, কোনো লাইনকে যেন একটা লাইন ছেদ না করে সেটা খেয়াল রাখবে। এবার আমরা যেটা করব, সবথেকে ইম্পর্টেন্ট কাজ, ব্রাউন কালির, যেহেতু রিলেটিভ রিলিফ ম্যাপ, সেই কারণে একে আমরা ব্রাউন কালির একটা হালকা শেড দেবো পুরো ম্যাপ জুড়ে। তার আগে আমি এই যে রাবার দিয়ে যে অংশগুলো করা হয়েছে, যেহেতু ডবল মার্কিং হলো, এটাকে তুলে নেব, নাহলে কালো হয়ে যাবে, সেটা একটু খেয়াল রাখবে। আমি সবার আগে বলছি, এই যে ফরমেশানগুলো আমরা করলাম, এগুলো কিন্তু আমি কালো কালি দিয়ে করে রেখেছি, যাতে এই রাবার ঘষলে উঠে না যায়। সুতরাং বক্স কার্ভ করবে সেটা কিন্তু একবারে রটরিং বা এই ধরনের পেনগুলো তোমরা ব্যবহার অবশ্যই জানো, সবটা ব্যবহার দেখে। যেমন আমি এই বক্স করার ক্ষেত্রে এই ধরনের পেনগুলো মাইক্রন ইউজ করি, কিছু ক্ষেত্রে রটরিং ইউজ করি, তোমরাও সেগুলো করতে পারো। নিশ্চয়ই তোমাদের স্যার ম্যাডামরা এগুলো শেখাচ্ছে, তোমরাও এটাকে একটু অ্যাপ্লাই করবে, ধরে ধরে করবে, খুব সুন্দর করে করার চেষ্টা করবে। কোথাও যদি কোনো ভুল হয় অবশ্যই কমেন্ট করতে পারো, কমেন্ট বক্স আছে, তোমরা কমেন্ট করলে পারে অনেক বেশি প্রভাব পড়ে সেগুলোতে, আরও বেশি নতুন কোনো জিনিস যদি অ্যাড করার থাকে, এমন হতেই পারে, কারণ এত বড় কাজ, কোথাও ভুল হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো, আমি হয়তো দ্রুততার সাথে করতে গিয়ে কোথাও ভুল হচ্ছে, সেটাকে যদি রেকটিফাই করার থাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক বাটন অবশ্যই প্রেস করবে। এগুলো একটু করে হলেও পজিটিভিটি দেয়, কাজ পরবর্তীতে আরও দিতে ইচ্ছা করে, না হলে কিন্তু ভিডিও করার প্রাসঙ্গিকতা কমে যায়। তো যাই হোক, আমি ব্রাউন কালির যে শেডটা দিচ্ছি, দেখো একদম পেন্সিলটাকে কাট করে দিয়ে স্টেটলার বা ফেবার ক্যাসেল বা এই ধরনের ক্যামলিনের যে ভালো পেন্সিলগুলো, সেগুলো ইউজ করবে। দেখো এখানে আমি ইন্ডেক্সটাকেও কিন্তু ব্রাউন করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এবার আমরা 75-এর নিচে যে অংশটা আছে, যে রিজিয়ানটা আছে, সেটাকে একটু ডিপ করব, মানে 75টাকে ছেড়ে দিয়ে উপরের অংশগুলোকে কালার করব। তাহলে আমার 75-এর নিচে যে রিজিয়ানটা আছে, এটা 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 এটা, এই 4টে জোন বাদ দিয়ে আমি সবকটার উপর মার্কিং ফেলব। দেখো তোমরা ছোটোবেলা থেকে নিশ্চয়ই ড্রয়িং শিখেছো, যদিও আমাদের সময় এত ফ্যাসিনেশন ছিল না, ফ্যাসিনেশন বলবো না, আমাদের সময় এত ড্রয়িংয়ের টিচারও পাওয়া যেত না, হয়তো থাকলে পারে যেতাম তাদের কাছে, কিন্তু সত্যি কথা বলতে এলাকাতে না থাকার কারণেই হয়তো আমরা শিখতে পারিনি। আমার যতটুকু বুদ্ধি আমরা ছোটোবেলা থেকে অ্যাপ্লাই করে জিওগ্রাফি টিচারের কাছে না গিয়েও বা যতটুকু পেরেছি কলেজের শিক্ষকের থেকে, সেই চেষ্টাটাই করেছি। তো সেইভাবেই আমি তোমাদেরকেও শেখানোর চেষ্টা করছি, একটু ধরে ধরে কাজটা করবে। আমার থেকে তোমরা অনেক ভালো ড্রয়িং পারো, স্বীকারোক্তি বলতে পারো এগুলো। তো এগুলো একটু দেখে
ড্রয়িংটা করতে হবে। আমার স্টুডেন্টরাও তো বেশ অনেকে এখন আঁকা টাকা শেখায়, তাদের থেকেও আমি অনেক কিছু শেখার চেষ্টা করি। খুব ভালো লাগে, কারণ ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় যে এরা যদি আমার শিক্ষক হতো কত কিছু শিখতে পারতাম আরও। যাই হোক, এবার দেখো পরবর্তীতে আমাদের 125 থেকে 175 এটাকে একটু ডিপ করে দেবে। তাহলে আমরা দ্বিতীয় জোন, যেটা 125 থেকে 175 মধ্যে, সেই জোনটাকে খুঁজে বার করবো। সেটা হচ্ছে এই জোনটা। নেক্সট গ্রেটার দ্যান 175, এবার আমরা একটা তুলোর টুকরো নিয়ে যে শেডগুলো রয়েছে সেটাকে একটু, এই আলগা রঙটা উঠে গেলে শেডগুলো ভালো বোঝা যায়। ওয়ান 2 5 7 5 মার্কিংগুলো করে দেবে। ওকে, তো বাকি যে পেন্সিল দাগগুলো আছে সেগুলোকে একটু মুছে দেবে। এটা রিলেটিভ রিলিফ ম্যাপ। এবার আমাদের যে রিলেটিভ রিলিফ ম্যাপটা আমরা পেলাম, এখানে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড একটা অংশ যেটা আমাদের এখানে লিখতে হবে, সেটা আমরা বার করা শিখব। দেখো ছক কাগজে তোমরা জানো হয়তো এটা, তাও আমি একবার দেখিয়ে দিই। এটা না করলে কিন্তু পুরো নাম্বার দেবে না। দেখো আমাদের এইখান থেকে এই দ্রাঘিমা থেকে এই দ্রাঘিমা অবধি আমাদের মাপ হচ্ছে 8.5। তাহলে আমরা ঐকিক নিয়ম ছোটোবেলার জানি, 8.5 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে 0 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড। দেখো অক্ষরেখার মান নিচ্ছি, মানে অক্ষরেখার উপর স্পেল বসাচ্ছি দ্রাঘিমার মান বার করার জন্য। তাহলে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করবে 0 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড ডিভাইডেড বাই 8.5 সেন্টিমিটার। তাহলে আমার এইখান থেকে এইটুকু, তার মানে এইখান থেকে এইটুকু আমার 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটারে সেমভাবেই রিপ্রেজেন্ট করছে। আমি ক্যালকুলেটর ইউজ করে যদি তোমাদের দেখাই, 0 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড ডিভাইডেড বাই 8.5 আমার হচ্ছে 0 ডিগ্রি 0 মিনিট 17 সেকেন্ড। প্লাস যদি আমি করি, আমার এই দ্রাঘিমার মান হচ্ছে 85 ডিগ্রি 17 মিনিট 30 সেকেন্ড।
প্লাস 85 ডিগ্রি 17 মিনিট 30 সেকেন্ড। তাহলে আমার হচ্ছে 85 ডিগ্রি 17 মিনিট 20 সেকেন্ড হচ্ছে আমার ভ্যালুয়েশন। তাহলে এখানে আমি লিখব 85 ডিগ্রি 17 মিনিট 20 সেকেন্ড ইস্টিং ই বলে কিন্তু লিখতে হবে। ঠিক একইভাবে আমাদের এই পাশের যে ভ্যালুয়েশন সেটা মান বার করার জন্য আমি করব জাস্ট এখান থেকে লেন্থটা দেখে নেব। দেখো এখান থেকে হচ্ছে 2.5 সেন্টিমিটার, তাহলে এখানে 2.5 কত হচ্ছে, জাস্ট এখানে গুণ করে দাও, 2 মিনিট 30 মানে 2.3 সেন্টিমিটার। তাহলে এখানে 0 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড ইন্টু 2.5 2.5 সেন্টিমিটার ডিভাইডেড বাই 8.5 হচ্ছে কত, 0 ডিগ্রি 0 মিনিট 44 সেকেন্ড। প্লাস আমি কার সাথে করছি, এখান থেকে করেছি, এটা হচ্ছে 85 ডিগ্রি 20 মিনিট। তাহলে প্লাস 85 ডিগ্রি 20 মিনিট। তাহলে আমার এখানকার দ্রাঘিমার ভ্যালু হচ্ছে 85 ডিগ্রি 20 মিনিট 44 সেকেন্ড ইস্ট। তাহলে ঠিক একইভাবে আমি যদি অক্ষরেখার ভ্যালুয়েশন বার করতে চাই, তাহলে এখান থেকে এইটুকুর ভ্যালুয়েশন হচ্ছে কত, দেখো খুব কিন্তু ক্রিটিক্যাল নয়, 9.2। তাহলে 9.2 সেন্টিমিটার ঠিক একইভাবে 0 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড রিপ্রেজেন্ট করছে, 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে 0 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড ডিভাইডেড বাই 9.2। তোমাদের বোঝার জন্য কিন্তু আমি এইভাবে লিখে লিখে করাচ্ছি। দেখো আমাদের এইখান থেকে উপরের দিকে বাড়বে, তাহলে স্কেলটাকে উপরের দিকে ধরো 6 সেন্টিমিটার, তাহলে 6 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে কত, তাহলে 0 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড ইন্টু 6 সেন্টিমিটার ডিভাইডেড বাই 9.2 যদি আমি করি, এসে দাঁড়াচ্ছে 0 ডিগ্রি 1 মিনিট 37 সেকেন্ড। কার সাথে প্লাস হবে, দেখো এখান থেকে উপরে, তাহলে 23 ডিগ্রি 30 মিনিটের সাথে প্লাস হবে। তাহলে 23 ডিগ্রি 30 মিনিট হচ্ছে কত, এখানে 23 ডিগ্রি ঠিকঠাক জায়গা মতো লিখবে কিন্তু 31 মিনিট 37 সেকেন্ড, এটা হবে নর্থিং। ঠিক একইভাবে আমাদের এখানকার ল্যাটিটিউড বার করব, শুধুমাত্র এখান থেকে এই ডিস্টেন্সটা মেপে নাও, নিচ থেকে উপরে মাপছি, আমরা সবসময় উপরে বাড়ি অক্ষরেখার ক্ষেত্রে, এটা হচ্ছে 8.9 সেন্টিমিটার। তাহলে এখানে শুধু চেঞ্জ হবে 8.9 সেন্টিমিটার। তাহলে 0 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড ইন্টু 8.9 ডিভাইডেড বাই 9.2 প্লাস আমার এই ভ্যালুয়েশান 23 ডিগ্রি 32 মিনিট 30 সেকেন্ড, 23 ডিগ্রি 32 মিনিট 30 সেকেন্ড হচ্ছে কত, 23 ডিগ্রি 34 মিনিট 55 সেকেন্ড নর্থিং। তাহলে এই হচ্ছে আমাদের রিলেটিভ রিলিফ ম্যাপ। এই রিলেটিভ রিলিফ ম্যাপের ক্ষেত্রে একটা আমরা ইন্টারপ্রিটেশন অবশ্যই লিখব। ইন্টারপ্রিটেশনের রেফারেন্সে কোন ল্যাটিটিউড কোন লংগিটিউড তো পেয়ে গেলাম, কোন অংশতে রিলেটিভ রিলিফ ম্যাপ হাইয়েস্ট হচ্ছে, কোন দিকটায় অংশ কম হচ্ছে, তার একটা ক্রস সেকশন দেখাতে পারি ইন্টারপ্রিটেশনে। এবং আশা করি তোমরা প্রত্যেকে রিলেটিভ রিলিফ ম্যাপ বুঝতে পেরেছো। হেডিং, তার স্কেচিং
তার স্কেল এবং রিলেটিভ রিলিফের লিজেন্ড এই বক্স সঠিকভাবে কমপ্লিট করার পর ভালো করে বুঝে নেবে। কোথাও কোনো রকম প্রবলেম হলে পারে প্রশ্ন করবে, কমেন্ট করবে, কমেন্ট বক্স ওপেন আছে। আশা করি সকলে বুঝতে পারছো। প্রত্যেকের কাছে অনুরোধ, জিওস্প্যাশাল অর্গানাইজেশন ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। কোনো জায়গায় প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানার চেষ্টা করো, আমি অবশ্যই হেল্প করব। ধন্যবাদ সকলকে, ভালো থেকো।